আজকের টপিক যেটা আছে সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে আমার মেইন যে কোর্স আউটলাইন, এখানে কি কি আছে পরিবেশ রসায়নে। যেমন আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো শিখবো একটু খেয়াল করো। আজকের ক্লাসের কোর্স আউটলাইন হবে হচ্ছে, প্রথম হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে পড়ালেখা করব, যে আমার বায়ুমণ্ডলে কি কি আছে আর কি কি ধরনের নৈবিত্তিক এখান থেকে আসে। সেকেন্ড অফ অল আমরা যেটা নিয়ে গ্যাস সূত্র সমূহ, গ্যাস সূত্র সমূহ ও তাদের লেখচিত্র। থার্ড ওয়ান হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। থার্ড ওয়ান হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। ফোর্থ হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। ফাইভ হচ্ছে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস। এবং সিক্স নাম্বার পয়েন্ট হচ্ছে আমার অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র। অ্যামাগা বক্রের সাথে সাথে আমরা হচ্ছে ওই যে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশনটাও দেখে নিব। সমীকরণ, এটা হচ্ছে আমার পরিবেশ রসায়নের হাফ টপিক। এই হাফ টপিক আজকে আমরা কভার আপ করব। নেক্সট দিন আমরা হচ্ছে বাকি টপিকগুলো হচ্ছে কভার করব। কি কি টপিক থাকবে? বায়ুমণ্ডল নিয়ে, বায়ুমণ্ডল থেকে শর্ট কিছু কোশ্চেন আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বাট ঢাকা ভার্সিটির জন্য লেস ইম্পর্টেন্ট। গ্যাস সূত্রসমূহ এবং লেখচিত্র। গ্যাস সূত্রসমূহ থেকে মেইনলি তোমার লেখচিত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে। অ্যাভোগাড্রো সূত্র থেকে ম্যাথস আসবে। দেন হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কিছু ম্যাথস থাকবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, অথবা বেসিক নিয়ে আলোচনা করতে হবে। দেন হচ্ছে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মেইন যে ডিফারেন্স। দেন হচ্ছে অ্যামাগা বক্র এন্ড হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই চ্যাপ্টারে এগুলো ছাড়াও দেখা গেছে অনেকগুলো টপিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি। তো বায়ুমণ্ডল নিয়ে যদি কথা বলতে চাই, পৃথিবীর বায়ুমণ্ডল, আমরা জানি পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল দ্বারা পরিবেষ্টিত। এই বায়ুমণ্ডলটা থাকার কারণেই হচ্ছে আমরা যারা মানুষ বা অন্যান্য মানে জীব আছে তারা হচ্ছে থাকতে পারতেছে এই বায়ুমণ্ডল থাকার কারণে। একটা নির্দিষ্ট বায়ুমণ্ডল আছে পৃথিবীর চারপাশে। এই বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ার আছে। এই লেয়ারগুলো নিয়ে আমার হচ্ছে ততটা বেশি আলোচনা করতে হবে না। আমার যে জিনিসগুলো নিয়ে বেশি জানতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ার নিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ার, আর একটা হচ্ছে আমার ট্রোপোস্ফিয়ার। তো আমার মাথায় থাকবে যে স্ট্র্যাটোস্ফিয়ারে আমার হচ্ছে ঘূর্ণিঝড় অথবা যত প্রাকৃতিক যত দুর্যোগ, মানে ঘূর্ণিঝড়, আমার ঝড় যাই বলো, সেগুলো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকবে। আর বিমান চলাচল হয় এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল থেকেই, বিমান চলাচল, এই দুটো জিনিস মাথায় থাকবে। আর ট্রোপোস্ফিয়ার অঞ্চলে আমার কে থাকবে? ওজোন থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলটা ওজোন, O3। আমার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল ওজোন দ্বারা পরিবেষ্টিত থাকে। এই ওজোন স্তরটাই আমার কি করে, আমার যে ক্ষতিকর ইউভি রশ্মি আছে সেই ইউভি রশ্মিটাকে আমার প্রতিহত করে। আমরা জানি ইউভি রশ্মিটা সাধারণত তিন ধরনের হয়, ইউভি এ, ইউভি বি, ইউভি সি। সো সাধারণত ইউভি বি এবং ইউভি সি হচ্ছে আমার ওজোন স্তর দ্বারা মানে সম্পূর্ণভাবে হচ্ছে নালিফাই হয়, কিন্তু ইউভি এটা আমার ওজোন স্তর ভেদ করে আসতে পারে। আর ইউভি রশ্মি আমার হচ্ছে স্কিন ক্যান্সারের জন্য সাধারণত দায়ী। ইউভি রশ্মি কোষ কলার অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায় আর কি। সো এই জিনিসগুলো এখানে থাকে। আর আরেকটা নৈবিত্তিক ইম্পর্টেন্ট যে আমার হচ্ছে রেডিও তরঙ্গ বাধাপ্রাপ্ত হয় কোন স্তরে? রেডিও তরঙ্গ, বা আমি যদি বলি বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয় হচ্ছে আয়োনোস্ফিয়ার স্তরে। বাধাপ্রাপ্ত হয় বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয় হচ্ছে আয়োনোস্ফিয়ার অঞ্চলে। সো এগুলো হচ্ছে আমার মোটামুটি মোট কথা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পরীক্ষায় আসে। আমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবো। আমি বারবার বলতেছি যে টপিকগুলো আমরা কভার আপ করবো এর মধ্যে থেকে কোশ্চেন থাকবে, এর বাইরে খুব একটা যাবে না। এছাড়াও আমরা লেকচার শিট বা এগুলো ফলো করার সময়
এক্সট্রা যা নলেজ নিতে পারি। আমার মেইন পড়াটা হবে কোশ্চেন ব্যাংক ওরিয়েন্টেড। এখন যেটা বলছিলাম যে বায়ুমণ্ডলের চারপাশে, পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল থাকে। এই বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস দ্বারা কনস্ট্রাক্টেড, বিভিন্ন গ্যাস দ্বারা কনস্ট্রাক্টেড। কি কি গ্যাস? সেখানে প্রধান যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন থাকে 78.09%। সেকেন্ড যেটা আধিক্য বেশি থাকে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন গ্যাসের ইয়া থাকে 20.98%। তারপর থাকে হচ্ছে আমার আর্গন। আর্গন থাকে 0.94%। তারপর থাকে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 0.033%। একটা জিনিস এখানে টুকে নেওয়ার মতো ইনফরমেশন, যে প্রধান বা মেইন হচ্ছে আমার গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার মেইন গ্রিন হাউস গ্যাস। আর এছাড়া অন্যান্য গ্যাস থাকে হচ্ছে আমার 1%। অন্যান্য গ্যাস হচ্ছে 1%। আমার এই শতকরা সংযুক্তি, যেগুলোকে আমার গ্যাসের শতকরা সংযুক্তি বলতেছি, গ্যাসের শতকরা সংযুক্তি, এগুলো হচ্ছে আমার কিছু বেসিক ইনফরমেশন। আমার সেকেন্ড যে টপিকটা, সেখান থেকে কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাদেও অন্য সব জায়গায়, যেটা হচ্ছে আমার গ্যাস সূত্রসমূহ ও লেখচিত্র। সো এখানে আমরা যে গ্যাস সূত্রসমূহ পড়বো, সেই গ্যাস সূত্রসমূহগুলো কি কি থাকে? সাধারণত আদর্শ গ্যাস, এই চ্যাপ্টারে একটা জিনিস মাথায় থাকবে, এই গ্যাস সূত্রসমূহ যেগুলো আমরা দেওয়া হয়েছে সবগুলো কার জন্য? আদর্শ গ্যাসের জন্য। সো আদর্শ গ্যাসের জন্য আমার গ্যাস সূত্রসমূহ আছে হচ্ছে তিনটা, মেইনলি তিনটা গ্যাস সূত্র আছে, তিনটি গ্যাস সূত্র আছে। একটা হচ্ছে আমার বয়েলের সূত্র, বয়েলের সূত্র। সেকেন্ড ওয়ানটা আমার হচ্ছে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এবং থার্ড যেটা সেটা হচ্ছে গে-লুসাকের সূত্র। একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে নাও যে বয়েলের সূত্র হচ্ছে আমার চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। চাপ ও আয়তন এর সম্পর্ক নির্দেশ করে। চার্লসের সূত্র হবে কি? আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক, আয়তন ও তাপমাত্রার মাঝে সম্পর্ক, তাপমাত্রার সম্পর্ক। এবং গে-লুসাকের সূত্র হচ্ছে আমার চাপ ও তাপমাত্রার সম্পর্ক। সাধারণত আমি যদি একটা গ্যাসের কথা বলি, একটা গ্যাস হচ্ছে চাপ, তাপমাত্রা ও আয়তন। চাপ, তাপমাত্রা এবং আয়তন, এই তিনটা প্যারামিটারে গ্যাসের চেঞ্জ দেখা যায়, যে চাপ এবং তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনটার একটা ডিফারেন্স আসে। সো মেইনলি এই তিনটা নিয়ে এই যে আমার তিনটা সূত্র আছে, সেই সূত্রতে আলোচনা করা হয়েছে। সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমি দুইটা প্যারামিটারের মাঝে হচ্ছে সম্পর্ক দেখব, থার্ড প্যারামিটারটা অবশ্যই স্থির থাকবে। যেহেতু তিনজনের প্রভাবই বিদ্যমান বা তিনজনের পরিবর্তনই বিদ্যমান, তাহলে সেক্ষেত্রে দুইজনের যখন আমি হচ্ছে প্যারামিটার প্রভাব দেখব, তখন একটা স্থির থাকতে হবে। ওকে, সো ভি সমানুপাতিক হচ্ছে 1/p, অর্থাৎ চাপ যেটা বলতেছিলাম, যে যদি আমি চাপ বাড়াই আয়তন হ্রাস পায়, চাপ কমালে আয়তন বাড়ে। আচ্ছা, আমার একটু গলা বসে গেছিল, তো এই কারণে হচ্ছে একটু কাশ হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, সো এখন আমরা একটু খেয়াল করি, এখানে আমার যে কোশ্চেনগুলো আসে, তিনটা লেখচিত্র মেইনলি আসে। কি কি লেখচিত্র? আমার ফার্স্ট লেখচিত্র হচ্ছে ভি বনাম 1/p লেখচিত্র আসে, ভি বনাম 1/p। সেকেন্ড লেখচিত্র যেটা আসবে সেটা হচ্ছে ভি বনাম পি লেখচিত্র, এবং থার্ড ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র। অনেক বেশি ইম্পর্টেন্ট, তিনটা লেখচিত্র মেইনলি আমার এসে থাকে। সো একটা জিনিস মাথায় রাখবা, যার বনাম যার লেখচিত্র বলতেছি, আমি যদি এই জিনিস সেভাবে লিখতাম v-1/p, এটাও কিন্তু v বনাম p লেখচিত্রকে ইন্ডিকেট করে, ঠিক আছে? কিন্তু মাইনাস না, হাইফেন, হাইফেন দিলে v বনাম 1/p লেখচিত্র। ওকে, v বনাম 1/p লেখচিত্র হলে যেটা প্রথমে থাকবে v, সেটা আমার কোন অক্ষে যাবে? y অক্ষে যাবে। লেখচিত্রের দুইটা অক্ষ আমার নরমালি আমরা জানি, y অক্ষ আছে যেটা হচ্ছে উলম্ব বরাবর, x অক্ষ হচ্ছে আনুভূমিক বরাবর। সো আর 1/p সেকেন্ড অফ অল যেটা থাকবে সেটা হচ্ছে x অক্ষে যাবে। ওকে, সো আমি যদি এখানে লেখচিত্রটা অঙ্কন করি, সো এই অক্ষে হচ্ছে আমার যাবে v, এই অক্ষে যাবে 1/p। এখন এখানে লেখটা কিরকম হবে? আর এর আগে একটা কথা বলে রাখি, বয়েলের সূত্রে যে লেখচিত্রগুলো আমরা পাবো, সেই লেখচিত্রকে আমার বলা হয় হচ্ছে
আইসোথার্ম লেক, আইসোথার্ম লেক, বা বাংলায় বলতে পারো সমতাপীয় লেক। অর্থাৎ আমি এখানে তাপমাত্রা স্থির রাখছি, সেই কারণে লেকটা হবে সমতাপীয় লেক বা আইসোথার্ম লেক। সো আমার এখানে ওয়াই অক্ষে কি আছে? ওয়াই অক্ষে আছে ভি, এক্স অক্ষে কি আছে? 1/p। লেখচিত্রের ধরনটা কিরকম হবে? এখন এখানে আমরা কোনো এক্সপেরিমেন্ট বা কিছুই করবো না, জাস্ট দেখার মাধ্যমে বুঝতে হবে যে লেখচিত্রটা কিরকম হয়। সো এই ধরনের প্রবলেমের জন্য আমরা কি করি, মেইন যে বেসিক ইকুয়েশন আছে যেটা সম রিলেশন আছে, সেখান থেকে আমি বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাথে সিমিলারিটি খোঁজার চেষ্টা করি। কীরকম? এখানে আছে কি ভি সমানুপাতিক 1/p। সো আমরা কোন ফর্মে রাখবো? আমার এক সাইডে ওয়াই অক্ষে ভি আছে, এক্স অক্ষে 1/p আছে, এই দুইটা ফর্মে রেখে একটা ইকুয়েশন দ্বারা করার চেষ্টা করবো। আমরা যদি সমানুপাতিক চিহ্ন সরাই দিই, একটা কনস্ট্যান্ট আসবে যেটা হচ্ছে কে, সমানুপাতিক কনস্ট্যান্ট, আর সেখানে 1/p থাকে। তো বি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p। এখানে একটু খেয়াল করো, ভি আছে 1/p আকারে আছে। এখন দেখা যাক যে এই যে সমীকরণ, এই সমীকরণটা আমার কোনো ম্যাথমেটিক্যাল কোনো সমীকরণের সামঞ্জস্যপূর্ণ কিনা। ভি যেহেতু ওয়াই অক্ষে আছে, আমি যদি একে ওয়াই ধরি, 1/p যেহেতু এক্স, একে এক্স ধরি, এবং কে কে যদি আমি ঢাল ধরি, তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। সো আমরা জানি কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যেহেতু আমরা এখান থেকে ওর সাথে সিমিলারিটিস পাই, অর্থাৎ এই লেখচিত্রটা হবে কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে আমার এই লেখচিত্র হবে কার জন্য? স্থির তাপমাত্রায় টি, টি এর জন্য এই লেখটা পাবো। সো একটা জিনিস মাথায় রাখবা, ভি এর মান তুমি যতই বাড়াও যতই কমাও, সেই মানটা কিন্তু, এই যে লেকটা কিন্তু আপ ডাউন হবে না। এমন হবে না যে লেকটা এমন হয়ে গেছে এমন হয়ে গেছে। যতক্ষণ তাপমাত্রা স্থির থাকবে, এই লেখের মধ্যে ডিফারেন্ট পয়েন্টে আমার হচ্ছে মুভ করবে। যেমন যদি চাপ বাড়াও তাহলে এদিকে যাবে, চাপ কমালে উপরের দিকে যাবে, বাট এই লেখের মাঝেই থাকবে, বাইরে যাবে না। সো আমার মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন্স আসে, কীরকম? এটাকে একটু লিখে নিই, যে তাইলে বি বনাম 1/p লেখচিত্র কিন্তু কি আমার মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা। এতটুকু ক্লিয়ার? আমরা এতটুকু যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা এখানে একটা কাজ করব। মাঝে মাঝে আমার পরীক্ষা কিছু কোয়েশ্চেন্স করে, কিরকম কোয়েশ্চেন করে, যে ধরো 3টা তাপমাত্রা আছে, এখন একটা তাপমাত্রার জন্য লেখ থাকবে একটা। যদি আমরা 3টা তাপমাত্রা নেই, 3টা তাপমাত্রার জন্য লেখ পাবো তিনটা, এবং তাপমাত্রাগুলোকে যদি আমি T1, আমি একটু সাইডে বোঝানোর জন্য এদিকে জায়গা নিচ্ছি, যদি T1, T2 এবং T3 তিনটা তাপমাত্রা থাকে, তিনটা তাপমাত্রার জন্য এরকম তিনটা লেখচিত্র পাবো বা লেখ পাবো। এখন সেখানে কোশ্চেন করে যে এরকম তিনটা তাপমাত্রা আছে, কোশ্চেন করে কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। সেখানে আমার অপশন থাকে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, সেকেন্ড অপশন থাকবে ধরো T2 গ্রেটার দেন T1 গ্রেটার দেন T3, থার্ড অপশন থাকবে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, ধরো ফোর্থ অপশন এরকম থাকবে T1 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T2। সো তোমাকে বলতে হবে জাস্ট দেখার মাধ্যমে যে কোন লেখটা বড়, T3 বড়, T2 বড় না T1 বড়। সো এই ধরনের সমস্যা সলভ করার জন্য, লেখের এই ধরনের সমস্যা সলভ করার জন্য আমরা সাধারণত কী করে নিই, একটা অক্ষকে কনস্ট্যান্ট ধরে নিই, বা একটা অক্ষের ভ্যালুকে কনস্ট্যান্ট ধরে নিই। কীরকমভাবে? ধরো এক্স অক্ষের ভ্যালুটা আমি এই পয়েন্টের জন্য কনস্ট্যান্ট ধরে নিলাম, অর্থাৎ কনস্ট্যান্ট ধরলে আমি কী করবো, ইমাজিনারিভাবে একটা লাইন টানবো এই বরাবর। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টটা এখানে ছেদ করে, এখানে ছেদ করে এবং এখানে ছেদ করে, বি অক্ষের 3টা পয়েন্টে ছেদ করতেছে। ধরো এই মানটা হচ্ছে 4, এই মানটা 2, 3, 2, 4, 6। এখন যদি আমি এই 3টা পয়েন্টের স্থানাঙ্কের কথা চিন্তা করি, 3টা পয়েন্টের স্থানাঙ্কের কথা চিন্তা করি, এটার স্থানাঙ্ক হবে 4,2, এটার স্থানাঙ্ক হবে 4,4, এবং এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 4,6। সো এখান থেকে একটা জিনিস বলা যায়, তুমি সম্পর্ক থ্রু দেখতে পারো যে এই পয়েন্টে আমার যে ভি এর মানটা আছে সবচেয়ে বেশি আছে। সো ভি সমানুপাতিক টি, সেটা চার্লসের সূত্রে দেখা যায় যে ভি সমানুপাতিক টি। বাট আমরা যেহেতু চার্লসের সূত্রে এখনো যাইনি, আমরা একটা কাজ করতে পারি, লব্ধির মাধ্যমে করতে পারি। যে এইটা আমার কি, এইটা হচ্ছে আমার এই লব্ধি, এটা হচ্ছে লব্ধি, যারা ম্যাথস করতেছে আমরা জানি। আবার এই লেখের এটা হচ্ছে লব্ধি, এই লেখের জন্য এটা হচ্ছে লব্ধি। এখন তুমি যদি জাস্ট একটা অক্ষ কনস্ট্যান্ট ধরে নাও, এটা কিন্তু ইমাজিনারি ভাবে আমরা মাথায় করব। যদি কনস্ট্যান্ট ধরে নেই একটা অক্ষকে, দেখো এই যে এক্স অক্ষের ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে গেছে, সব জায়গায় 4 আসতেছে। লব্ধির সূত্র কি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
সো এক্স এর মানটা যেহেতু ফিক্স, তাহলে সবার জন্য 4² ফিক্স হয়ে গেছে। ওয়াই এর মানটা আমি কি করতেছি, ওয়াই এর মানটা হচ্ছে বাড়তেছে, যেমন ওর ওয়াই এর মান 2, ওর ওয়াই এর মান 4, পরেরটার 6। সো যার ওয়াই এর মান 6 তার এই লব্ধি আর এর মানও কিন্তু বেশি আসবে। যার ওয়াই এর মান 6 তার হচ্ছে লব্ধি আর এর মানও বেশি আসবে। সো সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই লব্ধিটা সবচেয়ে বড়, সেক্ষেত্রে T3 সবচেয়ে বড়, দেন T2, দেন T1, T3, T2, T1। এই টপিকটা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো। আচ্ছা, এই পয়েন্ট একটু মুছে দিলাম। ওকে, সো নেক্সট যে লেখচিত্রটা সেই একই থিওরি, আমরা একটু স্লোলি যাচ্ছি, একটু পর হচ্ছে ফাস্ট যাব। যেমন প্রথমে হচ্ছে আমার কি ভি আছে, তাই না? সো যেহেতু প্রথমে হচ্ছে আমার ভি আছে, তাহলে হচ্ছে প্রথমটা হবে ওয়াই অক্ষে, এটা যাবে এক্স অক্ষে। সো আমরা লেখচিত্রটা আঁকি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ওয়াই অক্ষে কি আছে ভি, এক্স অক্ষে আছে পি। সো আমার ইকুয়েশনটা এমনভাবে দাঁড়া করাতে হবে যেটা হচ্ছে আমার কোনো ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা জানি ভি সমান 1/p, সেই একই কথা, সেখান থেকে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p, পি ভি ইজ ইকুয়াল টু কে। এখন এই অংশটা খেয়াল করো, পি আছে ভি আছে, লেখচিত্র পি আছে ভি আছে। ওকে, ঠিক আছে, ভি কোন অক্ষে, ওয়াই অক্ষে, পি কোন অক্ষে, এক্স অক্ষে, এবং কে কে যদি আমি সি ধরে নেই, তাহলে এই সমীকরণটা কিসের সমীকরণ? আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। যারা আমরা কনেক্ট করতেছি ম্যাথের, এটা হচ্ছে আমার আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। অর্থাৎ এখানে যে টি এর লেখচিত্রটা হবে সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। অর্থাৎ এই লেখচিত্রটা হয় কি আয়তাকার, বি বনাম পি লেখচিত্র হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। পরীক্ষা আসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আমার বিগত বছরে এই কোশ্চেনটা করা হয়েছিল যে ভি বনাম পি লেখচিত্র কিরকম হয়, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। সো এটা হচ্ছে একটা তাপমাত্রার জন্য। সেম ওই আগের মতো যদি কোশ্চেন থাকতো যে 3টা তাপমাত্রার জন্য কি হবে, সেই ক্ষেত্রে 3টা তাপমাত্রার জন্য 3টা পাইতাম, T3, T2, T1। সো একইভাবে একটা অক্ষকে কনস্ট্যান্ট ধরো, এই অক্ষ এই অক্ষ তোমার ইচ্ছা, তুমি যে কোনো অক্ষ কনস্ট্যান্ট ধরতে পারো। এটাকে যদি কনস্ট্যান্ট ধরো 3টা পয়েন্ট পাই। এখান থেকে যদি আমি এই যে এটা চিন্তা করি, তাহলে হচ্ছে জাস্ট তুমি হচ্ছে স্থানাঙ্কগুলো দেখবে যে কার স্থানাঙ্কের মানটা সবচেয়ে বড়। এই পয়েন্ট হচ্ছে 4, এটা 2, 4, 6, এর স্থানাঙ্ক হবে 4,6, সরি 6,4, 6,4। তাহলে এই লেখটা হবে সবচেয়ে বড়, মাথায় থাকবে। আমরা হচ্ছে কীভাবে বের করতেছি, সেটা হচ্ছে লব্ধির মাধ্যমে। সো এই ক্ষেত্রেও কি আমার T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। পিভি বনাম পি লেখচিত্র সেম। আমার পিভি কোন অক্ষে যাবে, তাহলে ওয়াই অক্ষে, পি কোন অক্ষে যাবে, এক্স অক্ষে। আঁকলাম পিভি বনাম পি লেখচিত্র। সো আমরা অলরেডি জানি পিভি ইজ ইকুয়াল টু কে, কনস্ট্যান্ট। এখান থেকে ডিরেক্ট এটা নিয়ে নিলাম। সো পিভি ফর্মে আছে, তো পিভির সাথে পি এর কি সম্পর্ক, এটা বোঝার জন্য আমার কিছু জিনিস বোঝা লাগবে। কীরকম একটু খেয়াল করো। পিভি সমান সমান আমি বলতেছি কনস্ট্যান্ট, যে পি এবং ভি এর গুণফলটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে, যেটা কোনো চেঞ্জ হবে না। মানে কি, ধরো আমি ধরে নিলাম এই ভ্যালুটা হচ্ছে 20, পি এবং ভি এর গুণফল হচ্ছে 20। এই অক্ষে সামনের দিকে মানে সম্মুখ দিকে অগ্রসর হওয়ার মানে কি, এই অক্ষে আমি পি এর ভ্যালু বাড়াচ্ছি। ধরো পি এর ভ্যালু যদি 1 হয়, ভি এর ভ্যালুটা এমনভাবে সেট হবে যেটার গুণফল হবে 20। পি এর ভ্যালু যদি 2 হয়, ভি এর মান কি হবে, কমবে। কারণ কি আমরা জানি চাপ বাড়ালে আয়তন কমে। 10 হয়ে কত হয়ে যাবে, 20। 3 হলে 6.667, কত হবে, 20। যদি আমি 4 নেই, 4 হলে 5, 20, 5 নিলে 4। সো আমার এভাবে হচ্ছে এই মানগুলা। সো তুমি পি এর যে কোনো মান নাও না কেন, ভি এর যদি এই পয়েন্টটা 20 হয়, সেই কনস্ট্যান্ট পয়েন্ট, পি আর ভি এর গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। সো এই মানগুলো যদি আমি যোগ করি, তাহলে এরকম একটা পি অক্ষের সমান্তরাল পাবো। সো পিভি বনাম পি লেখচিত্রটা হবে পি অক্ষের সমান্তরাল। কি হচ্ছে আমার এখানে, পি এর মান যাই করি না কেন, পিভির মান কোনো চেঞ্জ আসতেছে না। ওকে, তাহলে এই লেখচিত্রটা কি, পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা যে পিভি বনাম পি এর মানটা চেঞ্জ হচ্ছে। এখন অনেকে কোশ্চেন করে যে ভাইয়া তাহলে কি পিভি বনাম ভি এর লেখচিত্র হইতে পারে? এখন যদি তুমি টেকনিক্যালি চিন্তা করো, হবে না। কেন? কারণ আয়তন তো নিজে চেঞ্জ হতে পারবে না। আয়তন চেঞ্জ করতে হলে তো চাপ বা টেম্পারেচার কিছু দিতে হবে। চাপ দিলেই আয়তনটা চেঞ্জ হয়, এমন হতে পারবে না যে আয়তন চেঞ্জ করলে চাপ বাড়ে, এরকম কিছু না। সো আয়তনটা কন্ট্রোল করতে হলে আমার কিন্তু চাপটা চেঞ্জ করতে হবে। সো প্র্যাকটিক্যালি আমার হচ্ছে পিভি বনাম পি লেখচিত্রটাই করা হয়। সো এখানে একটা তাপমাত্রার জন্য এটা পাবো, এটা টি তাপমাত্রার জন্য, 3টা তাপমাত্রার জন্য 3টা, T3, T2, T1।
এখানে কোনো অক্ষকে কনস্ট্যান্ট ধরার দরকার নাই, কারণ এই অক্ষটা অলরেডি কনস্ট্যান্ট, তাই না? সো যেটার মান যে লেখচিত্রটা সবচেয়ে উপরে থাকবে সেটা আমার কি হবে, সেটা হবে সবচেয়ে বড় মান। সবসময় খেয়াল করছো যে লেখটা আমার সবার উপরে আছে, যেমন এই 3টা লেখের মধ্যে যে লেখটা সবার উপরে আছে সেই লেখটার মানটা কি আসছে, বেশি আসছে। এখানে যে সবচেয়ে উপরে ছিল সেটা বেশি, এখানেও যে সবচেয়ে উপরে সেটা বেশি। সো কি হবে, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। 3টা লেখচিত্র। রাফি উত্তর দিচ্ছে সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল। পি অক্ষের সমান্তরাল। আচ্ছা, এই গেল হল মোটামুটি আমার বয়েলের সূত্রের যেসব লেখচিত্র ছিল। এই জিনিসগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বয়েলের সূত্রের লেখচিত্র সমূহ। আচ্ছা, স্ক্রিনশট নিলে বা তোমরা লিখতে থাকো, আমি হচ্ছে নেক্সট টপিকে যাই। এটা ছিল আমার বয়েলের সূত্রের লেখচিত্র সমূহ। এখানে আরো কিছু কথা আছে, যেমন আমি যদি আরো কিছু কথা বলি কিরকম আসবে দেখো। যেহেতু পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? আমরা বলছিলাম না যে 1 ধরলে 20 হবে, গুণফল হবে 20, 2 ধরলে 10 হবে, গুণফল হবে 20। তো এই চাপটাকে P1 ধরি, এই চাপটাকে V1 ধরি, তাহলে তো এটা কে কনস্ট্যান্ট। এটাকে P2 ধরি, এটাকে V2 ধরি, তাহলে হচ্ছে এটাও তো কে কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু কে, আবার P2 V2 ইজ ইকুয়াল টু কে। ডিফারেন্ট মান না, P1 এই চাপটাকে P1 ধরে নিছি, আবার এটা যেহেতু চাপের মান ডিফারেন্ট P2 ধরে নিছি, আবার V1 একরকম, V2 আর একরকম। সো দুইটার গুণফল তো অলওয়েজ কি হবে, কে হবে, তাই না? সো এই দুইটা সমান কি লেখা যায়, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এখানে আমার ডালটনের আংশিক চাপ সূত্রে কিছু কোশ্চেন আসতে পারে। কিরকম, যদি গ্যাস মিশ্রণের, মনে করো এখানে একটা পাত্র আছে, মাঝখানে একটা প্রাইমারি পাত্র আছে, আর থার্ড একটা পাত্র আছে, 3টা পাত্র। এই পাত্রের জন্য P1 দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ধরো কত চাপ আছে, মনে করো 1 ATM, 200 বা 2 লিটার, 2 লিটার মনে করো আয়তন দেওয়া আছে। এই পাত্রের মনে করো 500 ডেসিমিটার কিউব কি দেওয়া আছে, বা 5 ডেসিমিটার কিউব ধরে নিলাম, এটাকে আমরা ধরে নিই 5 ডেসিমিটার কিউব হচ্ছে এই মিশ্রিত পাত্রের আয়তন। আপাতত স্টার পর্ক দ্বারা বন্ধ আছে। আর এখানে মনে করো অন্য একটা গ্যাস, এখানে এ গ্যাস, এখানে বি গ্যাস, আর এখানে এ প্লাস বি গ্যাসের মিশ্রণ। আচ্ছা, সো মাঝে মাঝে কোশ্চেন করে যে আমি যদি স্টার পর্কটা খুলে দিই বা এই পাত্র যদি মিশ্রিত হয়, তাহলে মিশ্রিত পাত্রে একটা চাপ থাকবে, রাইট? সো ওই মিশ্রিত পাত্রে তো মোট চাপ, ডালটনের আংশিক চাপ সূত্র কি বলছে, যে একটা পাত্রে 2টা গ্যাস থাকবে, ধরো এ আর বি যদি 2টা গ্যাস থাকে, সো এ গ্যাস টোটাল চাপের যে যতটুকু চাপ কন্ট্রিবিউট করতেছে সেটা হচ্ছে তার আংশিক চাপ। কিরকম, ওই যে একটা বেঞ্চে মনে করো 2জন বসে আছো, সো 2জন বেঞ্চে বসে থাকার কারণে যে প্রেশারটা পড়তেছে এটা হচ্ছে টোটাল প্রেশার। এখন আমি যদি একজনের প্রেশারটা কাউন্ট করি সেটা হচ্ছে আংশিক প্রেশার, তাই না? আংশিক চাপ, যে একজনের ভরের কারণে কতটুকু চাপ হচ্ছে। সেম একই রকম, যে একটা পাত্র টোটাল চাপ অনুভব করে 2টা গ্যাসের টোটাল চাপকে, এ গ্যাস যে চাপ দেয়, বি গ্যাস যে চাপ দেয়। সো শুধুমাত্র এ গ্যাসের চাপ বের করলে সেটা হচ্ছে আংশিক চাপ, পি অফ এ। সো এখানে জিজ্ঞাসা করে যে এ আর বি গ্যাস যদি মিশ্রিত করি তাহলে হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ কত। সেই ক্ষেত্রে আমার কিছুই করতে হবে না, ডিরেক্ট এই সূত্র যে P1 V1 ইজ ইকুয়াল টু PA V, যেখানে PA হচ্ছে আংশিক চাপ, V কি এই পাত্রের আয়তন, আর P1 V1 হচ্ছে আগের আয়তনটা। মানে আমরা জানি P আর B এর গুণফলটা সবসময় কি হয়, কনস্ট্যান্ট হয়। সো এখানে মূল ভগ্নাংশ বা কোনো ঝামেলা করতে হয় না, ডিরেক্ট এই সূত্র করলে আমার হচ্ছে উত্তর এসে পড়ে। যেমন এটার জন্য কি হবে, এটার জন্য মান হবে P1 হচ্ছে 1 ATM, V1 হচ্ছে 2 লিটার, আংশিক চাপ জানি না, আর যেহেতু 5 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব মানে কত, 1 লিটার, 5 লিটার ধরো 5, এখান থেকে পি এর মান আসবে কত, পি এ হচ্ছে 2/5। সো এটা হচ্ছে আমার এ গ্যাসের আংশিক চাপ, মিশ্রিত দ্রবণে এ গ্যাসের আংশিক চাপ। এরকম কিছু কোশ্চেন আসতে পারে অবজেক্টিভসের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লেস ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি এই জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লেস ইম্পর্টেন্ট, বাট অন্যান্য গুচ্ছ পদ্ধতির যে পরীক্ষাগুলো আছে তার জন্য এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। ওকে, দেন আমার হচ্ছে এ তো গেল এই জিনিসটা, এখানে ডালটনের আংশিক চাপের কিছু জিনিস আমার হচ্ছে কভার আপ হয়েছে। দেন হচ্ছে আমরা চার্লসের সূত্রতে চলে যাই, এখান থেকে আমরা চার্লসের সূত্রে চলে যাই, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর খাতায় যারা হচ্ছে ক্লাসটা করতেছো, তোমাদের কাছে কাইন্ড
অনুরোধ থাকবে যাতে তোমরা খাতা কলম নিয়ে দেন ক্লাসটা করো, মানে অ্যাডমিশন সময় আমার হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, বসে না থেকে খাতা কলম নিয়ে করো, দেখবো হচ্ছে জিনিসগুলো আরো বেশি ক্যাচ করা যাবে। ওকে, আমি মুছে দিলাম। চার্লসের সূত্রটা যদি দেখি, এটা হচ্ছে বয়েলের সূত্র ছিল। চার্লসের সূত্র আমার কি হবে? চার্লসের সূত্রটা কি বলছে? ভি ও টি এর সম্পর্ক দেখায় চার্লসের সূত্র। সো চার্লসের সূত্র আমার কি বলছে? ভি সমানুপাতিক টি। আমার গ্যাসের আয়তন হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। বাট এটা হচ্ছে ডিরেক্ট এই সম্পর্ক হচ্ছে কেলভিন, এই তাপমাত্রাটা অবশ্যই কিন্তু কেলভিন তাপমাত্রায়, কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা এই সম্পর্কটা হয়। তো এখান থেকে যদি আমি একটা ইকুয়েশন বের করি, ভি ইজ ইকুয়াল টু কে টি, এই ইকুয়েশনটা হয়। আচ্ছা, এখন আমি যদি সেলসিয়াস তাপমাত্রায় এই সম্পর্কটা দেখতে চাই, সেক্ষেত্রে বলা হয় একটা গ্যাসের যে আয়তন আছে, ধরো সেই আয়তনটা হচ্ছে ভি নট। সো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের প্রকৃত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। অর্থাৎ এই ভি নট আয়তনটাকে আমি যদি 273টা অংশ করি, ধরো 273টা ভাগ করছি এরকম, এই ভাগটা 273 ভাগ। কিভাবে? ভি নটকে যদি 273 দ্বারা ভাগ দাও তাহলে কি হয়? আয়তনটা 273টা ভাগে ভাগ হয়ে যায়। যেমন ওই যে একটা চকলেট আছে, একটা চকলেটকে যদি আমি 2 দ্বারা ভাগ দেই তাহলে কয়টা? 2টা ভাগ হয়ে যাবে না? ওরকম যে ভি নটকে 273 দ্বারা ভাগ দিলে 273 ভাগ হয়ে যাবে। সো প্রত্যেক ভাগ সমান কত? ভি নট বাই 273। যেমন চকলেটের প্রত্যেক ভাগ হচ্ছে হাফ, এই ভাগও হাফ, এই ভাগও হাফ। ক্লিয়ার? সো ভি নট বাই 273। সো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে এতটুকু অংশ বাড়ে, অথবা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস করলে এতটুকু অংশ হ্রাস পায়। 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে 2টা অংশ বাড়ে, এই যে ভি নট বাই 273 2টা বাড়ে। অর্থাৎ ভি নট ইজ ইকুয়াল টু ভি, সো টি, এটা টি দেই, যে 1 ডিগ্রির জন্য কত হয়? ভি নট বাই 273। 2 ডিগ্রির জন্য কত হবে? এই যে 1 অংশ বাড়ছে, ভি নট বাই 273 মানে 1 অংশ, প্লাস আবার ভি নট বাই 273 মানে এই সেকেন্ড অংশ যোগ হইলো। সো এই দুইটা যোগ দিলে কত থাকে? ভি নট প্লাস 2 ভি নট বাই 273। সেম একইভাবে যদি 3 ডিগ্রির জন্য করি, ভি নট প্লাস 3 ভি নট বাই 273। 4-এর জন্য করি, ভি নট প্লাস 4 ভি নট বাই 273। সেখান থেকে একটা জিনিস খেয়াল করো, তাপমাত্রা যেটা করতেছি এই অংশের সাথে সেটা গুণ যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে ভি টি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি। সো এটা হচ্ছে আমার সেই ইকুয়েশনটা। সো এখানে মেইনলি আমার বেসিক্যালি গ্রাফ আছে তিনটা গ্রাফ আছে। সেটা কি? কেলভিন তাপমাত্রার জন্য একটা গ্রাফ, সেলসিয়াস তাপমাত্রার জন্য একটা গ্রাফ, আর একটা হচ্ছে ভি বাই টি বনাম টি লেখচিত্র। এই 3টা গ্রাফ থাকবে বেসিক্যালি। তাহলে আমরা হচ্ছে গ্রাফগুলো দেখি আর কি। এটা মুছে দিলাম, গ্রাফগুলোতে চলে যাই। যেমন কেলভিন তাপমাত্রার যে গ্রাফটা, সেটা কীরকম হবে? আমি ওই যে তুলনা করি আবার, যেটা কি ভি বনাম টি লেখচিত্র, টি লেখ কি হবে? ভি বনাম টি লেখচিত্র, যেহেতু প্রথমে ভি আছে তাহলে এটা ওয়াই অক্ষে, টি এক্স অক্ষে। সো গ্রাফটা কীরকম হয়? ভি বনাম টি, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। সো যদি এটা ওয়াই অক্ষ আর এটা যদি এক্স অক্ষ হয় তাহলে কি হবে দেখো। সো এই যে আমার ইকুয়েশনটা আছে আমি সেম করি, যেহেতু ভি এক্স ওয়াই অক্ষে, টি এক্স অক্ষে, আর কে কে যদি এম ধরে নিই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে এটার লেখটা হবে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, বা মূলবিন্দুগামী হবে, লেখটা হবে মূলবিন্দুগামী। আর এখানে একটা জিনিস মাথায় রেখো, চার্লসের সূত্রের যে লেখগুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো? চার্লসের সূত্রের লেখগুলোকে বলা হয় হচ্ছে আইসোবার রেখা, আইসোবার রেখা। কারণ কি? চাপ স্থির থাকে, বা সমচাপীয় রেখা। কারণ এখানে স্থির হচ্ছে চাপ, পি হচ্ছে আমার স্থির, সো সেটাকে আমরা বলা হয় সমচাপীয় রেখা। সো এটা হচ্ছে ভি বনাম টি। অবশ্যই এটা কিসে? কেলভিন তাপমাত্রায়, কেলভিন, এরকম কেলভিন দেওয়া থাকবে পরীক্ষায়, এটা খেয়াল করতে হবে। কেন খেয়াল করতে হবে? এইখানে এটা তো কেলভিন, বি বনাম টি লেখচিত্র, এটা হচ্ছে কেলভিনের জন্য, কেলভিন তাপমাত্রায়। আবার কোশ্চেন আসে কিরকম? ভি বনাম টি লেখচিত্র কোন তাপমাত্রায়? সেটা হচ্ছে সেলসিয়াস। তো সেলসিয়াস তাপমাত্রা কীরকম হবে? সেম একই জিনিস, ভি বনাম টি। সো ভি যাবে ওয়াই অক্ষে, টি যাবে এক্স অক্ষে,
বাট এবার কি সেলসিয়াস তাপমাত্রায়। সো একটু এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে তুলনা করি, এটা যদি ভি হয়, এটা যদি টি হয়। সো আমি ইকুয়েশনটা এখানে লিখি যে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি, বড় হাতের দিয়ে লিখলাম ভিটিকে বড় হাতে, আর টিকে আমি বড় টি দিয়ে লিখলাম। তাহলে কি হয় দেখো, যেহেতু ভি ওয়াই অক্ষে এটা ওয়াই, টি যেহেতু এক্স অক্ষে এটা এক্স, টি এর সাথে যেটা গুণ আছে সেটাকে এম ধরতে পারি, আর এই ভি নটকে সি ধরতে পারি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, রাইট? সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে কি, একটা কনস্ট্যান্ট দূরত্বের পর এরকম। সো এই গ্রাফটা যাতে কখনো আমার ভুল না হয়, যেটা ভি বনাম টি লেখচিত্র সেলসিয়াস তাপমাত্রায় হবে এরকম, আর যেটা ভি বনাম টি কেলভিন সেটা হচ্ছে মূলবিন্দুগামী। ক্লিয়ার, বোঝা গেছে? যদি এই পয়েন্ট একটু খেয়াল করো, আমি যদি এই ঋণাত্মক দিকে একটু বাড়াই, মনে হয় কি পয়েন্টটা একটা পয়েন্ট থেকে আসতেছে, যে পয়েন্টের জন্য ওয়াই অক্ষের ভ্যালু 0 অর্থাৎ আয়তন 0, আর এক্স অক্ষের ভ্যালু হবে তাপমাত্রা হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আয়তন হবে 0 লিটার আর কি। সো যে পয়েন্ট থেকে আসতেছে অর্থাৎ -273.15 কেলভিনে কোনো গ্যাসের আয়তন, সরি নট কেলভিন, সেলসিয়াস, এটার এক্স্যাক্ট ভ্যালুটা মাথায় থাকবে। পরীক্ষা মাঝে মাঝে কোশ্চেন করে যে নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা, আর বলতেছি যে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেটাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সেই তাপমাত্রাটা কত, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা কত, অথবা যেটা হচ্ছে 0 কেলভিন, অথবা সেটা হচ্ছে 0 কেলভিন। এই তাপমাত্রায় কি হয়, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, ইম্পর্টেন্ট কিন্তু, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন তাত্ত্বিক বা থিওরিটিক্যালি শূন্য হয়ে যায় কেন বলতেছি, বাস্তবে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তাত্ত্বিকভাবে শূন্য হয় না, কারণ -273 মানে কি, গ্যাসটাকে আমি ঠান্ডা করতেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস দিয়ে গেলে গ্যাসটা ঠান্ডা হয়, যখন ঠান্ডা করব তখন কি হবে, আয়তনটা হচ্ছে হ্রাস পাবে, তাই না? সো যদি আয়তনটা হ্রাস পায়, আয়তন হ্রাস পালে কি হয়, আয়তন হ্রাস পাইলে হচ্ছে আমার একটা সময় আয়তন শূন্য হওয়ার কথা, বাট হয় না। কি হয়, গ্যাসটার ভৌত অবস্থার পরিবর্তন হয়ে যায়, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উন্নীত হওয়ার আগেই গ্যাসটা দেখা যায় সুপার ফ্লুইডে পরিণত হয়, বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা এরকমভাবে হয় যাতে এটা আর আগের ভৌত অবস্থায় থাকে না। সো আলটিমেটলি সেটার আয়তন শূন্য হয় না, 0 কেলভিন তাপমাত্রার আয়তন শূন্য হয় না, আর 0 কেলভিন তাপমাত্রা উন্নীত করাটাও খুব ডিফিকাল্ট। আচ্ছা, সো এটা হচ্ছে সেই পরম শূন্য তাপমাত্রা। ক্লিয়ার? সো এখানে আমার আরেকটা লেখচিত্র আসে, এটা তো বোঝা গেল, আরেকটা লেখচিত্র এখানে আসবে। কি লেখচিত্র, আমরা এই পার্টটা মুছে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে রাখলে আমরা হচ্ছে নেক্সট লেখচিত্রটা যাব, চার্লসের সূত্রের V/T বনাম টি লেখচিত্র। তাইলে এই অক্ষে হচ্ছে V/T, এই অক্ষে থাকবে T, এটা Y অক্ষ, এটা হচ্ছে X অক্ষ। সো কি হবে, ওই যে V/T সমান সমান কি, সে V ইজ ইকুয়াল টু KT, তাই না? সো V/T সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট, ওই যে PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, ঠিক ওই রকম ভাবে আমার কি V/T সমান সমান কি কনস্ট্যান্ট। তাহলে কি হবে, T এর মান যতই বাড়াও V এর মানটা এমনভাবে চেঞ্জ হবে যাতে কনস্ট্যান্ট থাকে। ওই যে এরকম মনে করো T এর মানটা 1, V এর মানটা 10, কনস্ট্যান্ট মান 10, V এর মান 2 করলে আয়তনটা 20 হয়ে যাবে, কনস্ট্যান্ট 10, কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা কি হবে, টি অক্ষের সমান্তরাল, সেটা হবে কি টি অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমার চার্লসের সূত্রের 3টা লেখচিত্র। আর লাস্ট যেটা সেটা হচ্ছে গে লুসাকের। আমি যদি গে লুসাকেরটা যাই, গে লুসাকেরটা এখানেই দেখায় দিই, গে লুসাক, সেখানে আমার কি বলা হয়েছে, পি সমানুপাতিক টি, যেখানে ভি স্থির। ভি স্থির মানে লেগটা কিরকম হবে, লেগটা হবে হচ্ছে সম আয়তনীয় বা আইসোকোর, বা সম আয়তনীয়। তো পি সমানুপাতিক টি থেকে কি আসা যায়, এখানে পি বনাম টি লেখচিত্র আসে। সো তোমরা করে ফেলো, পি বনাম টি লেখচিত্র কিরকম হয়, আমাকে বলো তো, পি বনাম টি লেখচিত্র কিরকম হবে। বনাম টি লেখচিত্রটা হবে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। সো আলটিমেটলি এখানে যদি আমরা রিভিউ দেই যে আসলে কি কি লেখচিত্র ছিল, লেখচিত্রগুলোর একটা শর্ট রিভিউতে যাই, তাহলে রিভিউটা কীরকম হবে দেখো। আমরা হচ্ছে সবগুলো লেখচিত্রে একটা রিভিউতে যাই, কোন লেখচিত্রটা আমার কীরকম। যেমন কি কি ছিল লেখচিত্র, আমার চার্লসের ছিল, প্রথমে ছিল বয়েলের। সো বয়েলের লেখচিত্র কি কি ছিল, প্রথমটা ছিল
ভি বনাম 1/p লেখচিত্র, যেটা ছিল কি মূলবিন্দুগামী। তারপর ছিল ভি বনাম পি লেখচিত্র, যেটা ছিল আয়তাকার অধিবৃত্ত। তারপর ছিল পিভি বনাম পি লেখচিত্র, যেটা ছিল আমার হচ্ছে পি অক্ষের সমান্তরাল। চার্লসের সূত্র কি কি ছিল? চার্লস একটা ছিল ভি বনাম টি, যেটা কেলভিন তাপমাত্রায়, সেটা ছিল মূলবিন্দুগামী। যেটা আমার ছিল হচ্ছে ভি বনাম টি ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা আমার কি কনস্ট্যান্ট পর সরলরৈখিক। আর যেটা হচ্ছে ভি বাই টি বনাম টি, সেটা কি ছিল টি অক্ষের সমান্তরাল। এবং যদি গে লুসাকের সূত্রের কথা বলি, গে লুসাক একটা হবে, সেটা কি পি এবং টি এর সম্পর্ক হবে কি মূলবিন্দুগামী। গে লুসাকের সূত্র হচ্ছে পি বনাম টি। এই হচ্ছে আমার টোটাল 4টা লেখচিত্র। এই লেখচিত্রগুলো আমার পরীক্ষায় আসে। পরীক্ষায় লেখচিত্রগুলো দিয়ে জিজ্ঞাসা করে নিচের কোনটি সঠিক, অথবা ইলেকট্রন অথবা প্রোটন অথবা নিউট্রন, এগুলো থাকে 6.023 23 সংখ্যক। যদি আমার কোয়েশ্চেন এরকম হয়, যদি আমার কোয়েশ্চেন এরকম থাকে কিরকম, যে এক্স পরিমাণ কোনো গ্যাসে কি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বা ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন আছে, এরকম কোশ্চেন আসতে পারে। যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে উত্তর কি, অ্যান্সার কিরকম হবে? তোমরা তো অবজেক্টিভস করবা, মেইনলি এমসিকিউ করবা, বাট অ্যান্সারটা কীরকম হবে সেটা দেখাই দিই। যে যদি অণু আছে, অণু বা পরমাণু বা আয়ন বা ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন আছে, কত নিউট্রন আছে হচ্ছে n ইন্টু na ইন্টু হচ্ছে অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা বা হচ্ছে আয়ন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বা হচ্ছে নিউট্রন সংখ্যা, এরকম কিছু কোশ্চেন আসে, তখন উত্তরটা এইভাবে যাবে। সো যদি আমার কোশ্চেনটা এরকম আসে, আমরা একটা কোশ্চেন দেখি, যেখানে এখানে একটা জিনিস মাথায় রেখো, এন এ কি, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন এ দ্বারা। আচ্ছা, এন কি মোল সংখ্যা, মোল সংখ্যার কিছু সূত্র আছে, W/m, তারপর আরও কিছু সূত্র আছে V/22.4, তারপর আছে N/Na, এন হচ্ছে অণু সংখ্যা, Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। দেন আরও কিছু সূত্র আছে হচ্ছে PV/RT, তারপর আছে হচ্ছে SV। এগুলো হচ্ছে এন বের করার সূত্র, মোল সংখ্যা বের করার বিভিন্ন সূত্র। ওকে, সো যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা কোশ্চেনে যাই। একটা কোশ্চেন যাই। ধরো আমার কোশ্চেন আছে যে 2 গ্রাম হিলিয়ামের বা 2 গ্রাম না, ধরো 1 গ্রাম হিলিয়ামের অণু সংখ্যা কত? এখন অনেকে এটা চিন্তা করে 1 গ্রাম হিলিয়ামের অণু সংখ্যা তো একটা। যখন অ্যাভোগাড্রো সূত্রের টপিকে না দেখবো তখন এটা অনেক সময় কনফিউজ হয়ে যায়, কিভাবে করব। উত্তর দেখা গেছে অনেক ধরনের উত্তর দেয়। সো যদি কখনো এরকম জিজ্ঞাসা করে অণু সংখ্যা, পরমাণু সংখ্যা বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা জিজ্ঞাসা করে, সবসময় মাথায় রাখবা কারো সংখ্যা জিজ্ঞাসা করলে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রে যাবে। কোথায় যাবে? সেটা ডিরেক্ট যাবে অ্যাভোগাড্রো সূত্রে, সবসময় মাথায় রাখবা। সো এটা উত্তর কি হবে? যেহেতু আমার অণু সংখ্যা চাইছে, আমরা এখান থেকে অণু নিব। সো এখানে কি লিখবো? অণু সংখ্যা। তাহলে উত্তরটা কিরকম হবে? যে অণু আছে হিলিয়ামে, অণু আছে কতগুলা? এন। এন কি, যেহেতু গ্রাম আছে আমরা কোন সূত্র নিব? W/m। সো 1 হিলিয়ামের ভর কত? 2, সরি নট 2, 4। দেন হচ্ছে Na, Na কত? 6.023 ইন্টু 10⁻23। n ইন্টু Na ইন্টু আমার হচ্ছে কি অণু সংখ্যা। হিলিয়ামে কয়টা অণু আছে? এখানে একটা। এটা হবে আমার উত্তর। ক্লিয়ার? এখানে এইটা হবে আমার উত্তর। সো 4 দিয়ে যদি আমি 6কে ইয়ে করি, মাথায় রেখো যদি এখানে আমি একটু চেঞ্জ করি, হিলিয়াম না দিয়ে আমি এখানে কোশ্চেনটা দিলাম হচ্ছে ধরো কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা কত? যদি কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা জিজ্ঞাসা করে, সেম সূত্র, জাস্ট কার্বন অক্সাইডের আণবিক ভর কত? 44। এরকমভাবে হবে যদি কার্বন ডাইঅক্সাইডের জন্য জিজ্ঞাসা করে। বেসিক্যালি এইরকম মানেরটা কোথায় আসবেন? যেগুলোতে ক্যালকুলেটর আছে।
এখন যদি অনুসংখ্যা জিজ্ঞাসা না করে আমার এখানে বললো যে পরমাণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা কত, তাহলে কি করতে হবে, অণুর জায়গায় আমি কি লিখবো, পরমাণু আছে, আর এখানে কত নিব, পরমাণু সংখ্যাটা নিব। সো পরমাণু সংখ্যা সমান কত, দেখো পরমাণু কয়টা আছে, একটা কার্বন পরমাণু আছে আর দুইটা অক্সিজেন পরমাণু আছে, টোটাল কয়টা, তিনটা পরমাণু আছে। সো গুণ যাবে 3, এই তো, আর কিছু না, 3টা। ক্লিয়ার? যদি আমার এখানে বলতো পরমাণু সংখ্যা না বলে বললো 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে সবগুলো কাউন্ট করতে হবে। কার্বন ইলেকট্রন আছে 6টা, অক্সিজেন ইলেকট্রন আছে 8টা, দুইটা অক্সিজেনের 8 8 16, তাহলে টোটাল 22টা। সেখানে কত গুণ যাবে, যেহেতু ইলেকট্রন সংখ্যা 22। যখন যেটা লাগবে, পরমাণু জিজ্ঞাসা করলে পরমাণু সংখ্যা, আয়ন জিজ্ঞাসা করলে আয়ন সংখ্যা, ইলেকট্রন জিজ্ঞাসা করলে ইলেকট্রন সংখ্যা, প্রোটন জিজ্ঞাসা করলে প্রোটন সংখ্যা। ওকে, সো আরো কিছু কোশ্চেন আসতে পারে এখানে, ধরো 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তো সো মেইনলি বেসিক্যালি এই 3টা ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, ঢাকা বিশ্ববিদ্যালয় আসার মতো যে কোশ্চেনটা, সেটা কিরকম মুছে দিই, যেহেতু তোমাদের খাতায় আছে, তোমরা এখন এমনি পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয় আসার মতো কোশ্চেন হচ্ছে, জিজ্ঞাসা করবে নিচের কোনটিতে সর্বাধিক সংখ্যক পরমাণু আছে। ধরো দিল 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 1 গ্রাম হিলিয়াম, 4 দিল 1 গ্রাম অ্যামোনিয়া। কোনটা উত্তর হবে, একটু অ্যান্সার করো তো, যারা আমাদের সাথে আসো একটু অ্যান্সার করো যে কোনটা উত্তর হতে পারে। যদি ওই সূত্রের মাধ্যমে, আমরা যে সূত্রটা দেখাইছি ওই সূত্রের মাধ্যমে যদি ম্যাথটা করি, তাহলে কি হবে, 1 হচ্ছে কত, কার্বন ডাই অক্সাইডের জন্য 44 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে Na, আর কয়টা পরমাণু সংখ্যা, 3টা। ওকে, 1 গ্রাম হাইড্রোজেন 1/2 ইন্টু হাইড্রোজেন কত, Na কয়টা, 2টা। 1 গ্রাম হিলিয়াম 1/4 ইন্টু Na ইন্টু 1, পরমাণু একটাই আছে, 1/17 ইন্টু Na ইন্টু হচ্ছে 4। এখন রাফি যেটা বলছো যে এখানে যারা হচ্ছে আণবিক ভর হচ্ছে সবচেয়ে কম, এখানে শুধু কি আণবিক ভর, এখানে কিন্তু যে পরমাণু সংখ্যা একটা ফ্যাক্টর না, সবার কিন্তু পরমাণু সংখ্যা সেম না। সো এখানে সমস্যাটা হচ্ছে পরমাণু সংখ্যা ডিফারেন্ট, 2টা প্যারামিটার আছে, পরমাণু সংখ্যা ডিফারেন্ট হতে পারে, ভ্যারিয়েবল আছে 2টা, আণবিক ভর ডিফারেন্ট হতে পারে। এখন এরকম যদি নৈবিত্তিক আসে, তুমি যদি গুণ করে বের করতে যাও কখনোই পারবে না। সো সাধারণভাবে যদি এটাকে বের করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, সবার মাঝখানেই তো এই যে অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ আছে, আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যাটা বাদ দিয়ে দিই সবার মাঝখান থেকে, তাহলে তো সমস্যা নাই। সবসময় মাথায় রাখবা যে ক্যালকুলেশন করার সময়, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার সময় মানটা যত পারি ছোট ফর্মে নিয়ে আসবো, মানটা যত পারি ছোট ফর্মে, শর্ট ফর্মে নিয়ে আসবো, শর্ট ফর্মে নিয়ে আসলে করতে সুবিধা হবে। যেমন এখানে দেখো, এবার এতটুকু আনার পর দেখো 2 2 কাটা গেলে থাকে 1, তাই না, 1 থাকে, আর এখানে 1 এর সাথে তো Na আছে, Na 1 Na রেখে দিলাম, Na এর মতো থাকুক, 3/44 ইন্টু Na, এখানে কত, 1/4 Na আর 4/17 Na। এখন এখানে দেখো তো যে এই মানটার চেয়ে বড় মান কারো হওয়া সম্ভব, 3/44 এর হওয়া সম্ভব না, 1/4 তো 0.25 সম্ভব না, 4/17 এখানেও সম্ভব না, 0 পয়েন্ট সামথিং, এটাও 0 পয়েন্ট সামথিং আসে, এটাও 0 পয়েন্ট সামথিং আসে। সো উত্তর কোনটা, উত্তর হচ্ছে হাইড্রোজেন। সো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন না খুব টাফ, তোমার প্র্যাকটিসের উপর রাখতে হবে। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসলে তখন কয়টা পরমাণু আছে আমরা কি করি, গোনা শুরু করি, এখানে 3টা পরমাণু, এখানে 2টা, এখানে 1টা, এখানে 4টা, সর্বাধিক সংখ্যক পরমাণু, তখন চিন্তা করে একটা কাজ করি, অ্যামোনিয়া তো সর্বাধিক পরমাণু, অ্যামোনিয়া দাগায় দিই। এটা করা যাবে না, এটা করা যাবে না। সো কি করতে হবে, অ্যাভোগাড্রো সূত্রের মাধ্যমে কাউন্ট করতে হবে। পরীক্ষায় এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন আসে, আর এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন আমাদের পারতে হবে। ওকে, আরও কিছু কোশ্চেন আসে, যেমন এরকমভাবে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটিতে সর্বাধিক সংখ্যক অণু আছে, অণু আছে। সেই ক্ষেত্রে কোশ্চেনটা কি, ধরো সেম কোশ্চেন, একই কোশ্চেন আছে, বাট কি চেঞ্জ করে দিছি আমরা, সর্বাধিক সংখ্যক অণু আছে। এবার খেয়াল করো, সবার অণু সংখ্যা কিন্তু 1, একটা অণু, কার্বন হাইড্রোজেন একটা অণু, হিলিয়াম একটা অণু, অ্যামোনিয়া একটা অণু, সবার সাথে যে সূত্র কি যাবে, 1 ইন্টু Na ইন্টু অনুসংখ্যা তো সবার 1, এটা কিন্তু 1/44
এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/17 ইন্টু Na। এই ক্ষেত্রে যদি অনুসংখ্যা জিজ্ঞাসা করে যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম তার অনুসংখ্যা বেশি, যার আণবিক ভর কম তার অনুসংখ্যা বেশি। আণবিক ভর সবচেয়ে কম কার? হাইড্রোজেনের। এই ক্ষেত্রেও হাইড্রোজেনের উত্তর হবে, মাথায় রাখবা। সবার কিন্তু 1 গ্রাম করেই দেওয়া আছে, সবার 1 গ্রাম, অনুসংখ্যাও 1। সো একটা প্যারামিটার মতো ভেরিয়েবল তো চেঞ্জ হওয়ার মধ্যে হইতে পারে কি আণবিক ভর। তো এই টাইপের কোশ্চেন আসে, সো মাথায় রাখবা এই টাইপের কোশ্চেন আসে যাতে ভুল না যায়। ইজি কোশ্চেন, প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার হলে গেলে আমি তো এখানে পড়াইতেছি যে অ্যাভোগাড্রো সূত্রের মধ্যে, এই কারণে বোঝা যাচ্ছে না, এই কারণে মনে হচ্ছে আরে সমস্যা নেই। বাট পরীক্ষা হলে আসলে তখন না বোঝা যায় না যে অনুসংখ্যা চাইছে আমি কি করব। সো এই জিনিসটা যাতে না হয়, আগে থেকে প্র্যাকটিস থাকবে, পরীক্ষার হলে গেলে ইজিলি আমরা এগুলো অ্যান্সার করবো। আর এই যে ক্যালকুলেটর ছাড়া এমন না কিন্তু ক্যালকুলেটর লাগবে। এই যে এন এর মানটা আমি গুণই করিনি, রেখে দিছি, কারণ সবগুলোর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার এই মানটা আছে। সো এটা এটার মতো থাকুক। ডাল্টনের আংশিক চাপ সূত্রের একটা অংশ হচ্ছে গিয়ে কি আমার আর্দ্র গ্যাস। আর্দ্র গ্যাস, আর্দ্র গ্যাস কেন? আর্দ্র গ্যাসের মধ্যে শুষ্ক গ্যাস থাকে, সাথে থাকে কে? সাথে থাকে হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প। সো আমার জলীয় বাষ্পের একটা চাপ থাকে, সবসময় মাথায় রাখবে জলীয় বাষ্পের একটা চাপ থাকে। সাধারণত আমার একটা জলীয় বাষ্পের চাপ থাকে, আর শুষ্ক গ্যাসের আমার যে গ্যাসটা আছে সেটা গ্যাস তো চাপ থাকবে। মনে করো পানির উপরিতলে আমি হাইড্রোজেন গ্যাসকে সংরক্ষণ করছি, যদি পানির উপরিতলে সংরক্ষণ করার কথা বলে তার মানে এই গ্যাসটা আর্দ্র গ্যাস। এই গ্যাসের সাথে জলীয় বাষ্প বা হিউমিডিটি যুক্ত আছে। সো আর্দ্র গ্যাসের চাপ, আমি যদি বলি যে আর্দ্র গ্যাসের চাপ সবসময় কিন্তু শুষ্ক গ্যাসের চেয়ে বেশি, যেমন আর্দ্র গ্যাস সমান সমান আর্দ্র গ্যাসের চাপ সমান সমান আর্দ্র গ্যাসের চাপ সমান সমান হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ, গ্যাসের চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। সো আর্দ্র গ্যাসের চাপ অলওয়েজ কিন্তু বেশি, আর্দ্র গ্যাসের চাপ বেশি কার থেকে? শুষ্ক গ্যাসের চাপের থেকে, শুষ্ক গ্যাসের চাপ থেকে বেশি। এই ইউনিটের জন্য মোটামুটি এই কয়টা ইনফরমেশন থাকলে আমার এনাফ। ওকে, তাহলে হচ্ছে আমার পরবর্তী টপিক যেটা চলে যায়, যেটা বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস আমরা এতক্ষণ পড়তেছিলাম যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস নিয়ে, তাই না? এখন আমরা যদি গ্যাসের আণবিক গতিতত্ত্ব যেটা হচ্ছে কেএমটি, কাইনেটিক মলিকিউলার থিওরি আকারে জানি, আদর্শ গ্যাসগুলো আমার হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব মানে, আদর্শ গ্যাসগুলো হচ্ছে কেএমটি মানে কি? কাইনেটিক মলিকিউলার থিওরি, কাইনেটিক মলিকিউলার থিওরি, আর কাইনেটিক মলিকিউলার থিওরি যেগুলো হচ্ছে আদর্শ গ্যাস কাইনেটিক মলিকিউলার থিওরি মানে। বাট বাস্তব গ্যাস কাইনেটিক মলিকিউলার থিওরি মানে না, দুইটা কাজের জন্য। একটা জিনিস মাথায় থাকবে, আদর্শ গ্যাস হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মানে, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র যারা মানে তারা হচ্ছে কি আদর্শ গ্যাস। বাট বাস্তব গ্যাসে এই যে চাপ আর আয়তন নিয়ে সমস্যাটা হয়। কি সমস্যা হয়? আমরা জানি বয়লের সূত্র থেকে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকার কথা, বাট বাস্তব গ্যাসে সেটা কনস্ট্যান্ট থাকে না। ওই যে যেমন 1 ছিল 20 এটিএম হয়, 2 এটিএম করলে সেটা দেখা যায় কি 10 না হয়ে 9.5 হয়ে গেছে। কত হয়ে গেছে? 21 উত্তর আসছে, কনস্ট্যান্ট থাকে না। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমস্যা। সো এই সমস্যাটা কেন হয়? চাপ আর আয়তন রিলেটেড সমস্যা হয়। সো এই চাপ আর আয়তন রিলেটেড সমস্যাটা কেন হয়? গ্যাসের আণবিক গতিতত্ত্বের 6টা স্বীকার্যের মাঝে 2টা স্বীকার্য এমন ছিল যে গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। ফার্স্ট যে প্রবলেম ছিল, যার কারণে চাপে একটু প্রবলেম আসে, চাপটা ছিল আমার মানে পাত্রের উপর যে প্রযুক্ত চাপ। আবার সেকেন্ড অফ অল যে প্রবলেম ছিল, সেখানে বলছে যে গ্যাসের আয়তন এতটাই নগণ্য যেটাকে আমি কি করতে পারবো? নেগলেক্ট করতে পারবো। এখন এই দুইটা জিনিসের সমস্যা হয়। সমস্যাটা কি? এই কারণে সেই জিনিসটার সমস্যা ঠিক করে কি করা হয়? নতুন সূত্র দেওয়া হয়, V মাইনাস NV ইজ ইকুয়াল টু nRT। এই সূত্রটা দেওয়া হয়, যেখানে কি করা হয়েছে? এতটুকু অংশটা কি, ওই যে বলছিল যে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, কিন্তু বাস্তবে আমার আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। সেটা কততে? হাই প্রেসার লো টেম্পারেচারে।
সবসময় মাথায় রাখবা। এটা কি আমার হাই প্রেশার লো টেম্পারেচার। যদি কখনো কোশ্চেন করে যে আদর্শ গ্যাসগুলো কখন বাস্তব গ্যাস হয়ে যায় হাই প্রেশার লো টেম্পারেচারে, কেন হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সো আদর্শ গ্যাস HPLT-তে বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। আর এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম, এইটার মধ্যে n স্কয়ার বাই v স্কয়ার কি ভ্যান্ডার, এটা হচ্ছে আমার আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। আর এই যে NV আমার যে এক্সট্রা আয়তনটা বাদ দিছিল সেই আয়তনটা হচ্ছে এখানে। কিভাবে এই জিনিসটা হয় একটু বুঝাই যে HPLT-তে কিভাবে হয়। যেমন আমার ধরো একটা পাত্র আছে, এই পাত্রে একটা গ্যাস আছে, এই গ্যাসটা আদর্শ গ্যাস ধরো আমি ধরে নিলাম। KMT বা কাইনেটিক মলিকিউলার থিওরিতে বলছে এই গ্যাসগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, প্লাস এর আয়তনটা এতটাই ছোট পাত্রের আয়তনের তুলনায় সেটাকে নগণ্য ভাবা হয়। এখন যখন আমি HPLT-তে নিব হাই প্রেশার আর লো টেম্পারেচার, হাই প্রেশার যখন দিব আমি জানি চাপ বাড়ালে গ্যাসের আয়তন সংকুচিত হয়। সো চাপ বাড়ালে গ্যাসের আয়তনটা হচ্ছে ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যাবে। তো সব গ্যাসগুলো এই কর্নারে চলে আসলো, এতটা বেশি চাপ বাড়াইছি, হাই প্রেশারে নিছি, কর্নারে চলে আসলো। আর কি করলাম, লো টেম্পারেচার, আমি জানি যদি তাপমাত্রা বাড়াইলে গ্যাস অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়। সো যদি গ্যাস অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায় সেক্ষেত্রে আমার সমস্যা কি হয়, ধরো ওই যে বলছিলাম যে দুইটা ম্যাগনেটকে খুব ফাস্ট আমি হচ্ছে মুভ করাইতেছি সাইড থেকে, তখন কি হবে, তাদের মাঝখানে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে না। বাট ম্যাগনেট দ্বয় তো পরস্পরকে আকর্ষণ করে, বাট ফাস্ট নেওয়ার কারণে কোনো আকর্ষণ বল নাই, কাজ করতেছে না। কিন্তু যখন আমি লো টেম্পারেচারে কাজ করব তখন কি হবে, লো টেম্পারেচারে আমার গ্যাসের অণুর গতিশক্তি হ্রাস পায়, অনেক কমে যায় লো টেম্পারেচারে। হাই টেম্পারেচারে গতিশক্তি বেড়ে যায়, লো টেম্পারেচারে গতিশক্তি হ্রাস পায়। সেক্ষেত্রে কি হবে, গ্যাসের অণুগুলো মোটামুটি স্থির অবস্থায় থাকে, আর এই স্থির অবস্থায় একটা আকর্ষণ বল কাজ করে। সো এই যে দুইটা পয়েন্ট টোটালি গ্যাসের আণবিক গতিতত্ত্বের পরিপন্থী। যেহেতু এই দুইটা পয়েন্ট গ্যাসের আণবিক গতিতত্ত্ব মানে না, সেক্ষেত্রে কি হবে, ওর একটা নির্দিষ্ট আয়তন আছে, সেটা কি NV। এই টোটাল পাত্রের আয়তন যদি V হয়, এই যে V, সেটা থেকে আমার কি করতে হবে, এই NV বিয়োগ দিতে হবে। তাহলে পাত্রের মেইন আয়তনটা কত, V মাইনাস NV। এই যে করলাম V মাইনাস NV, প্লাস আমার এই যে গ্যাসের বলছিল কি, মানে গ্যাস অণুসমূহ, 3টা গ্যাস অণু আছে আমি দেখাইলাম। এই গ্যাসটা এই পাত্রে যে হিটটা করবে, এই হিটে যে চাপটা পাবো সেই চাপটাই হচ্ছে এই চাপ, প্রযুক্ত চাপ। এখন ফার্স্ট অফ অল আণবিক গতিতত্ত্ব বলা হয়েছিল যে এখানে আমার কোনো কি আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, তাহলে ও ইজিলি হিট করতে পারে। এখন যদি আমার আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, ধর আমি এখানে হিট করতেছি, কেউ আমাকে বাধা দিচ্ছে না, একটা নির্দিষ্ট ভেলোসিটি বা ফোর্সে হিট করতেছি। এখন কেউ যদি আমার হাতটাকে ধরে রাখে, হিট করতে গেলে একটা হিন্ড্রেন্স ক্রিয়েট করে, বা কেউ যদি ধরে রাখে আকর্ষণ করে, তখন কি হবে, আমার হিটটা কিন্তু আগের চেয়ে ধীরে হবে বা স্লো হবে, ফোর্সটা কম হবে। সো কেন হয়েছে, ওই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে। যখন আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে সেটা কখন, HPLT-তে, তখন কি হয়, এই যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা যোগ করে দিচ্ছি চাপের সাথে, ক্লিয়ার। তো সেটা হচ্ছে পরিবর্তিত চাপ। আর NRT তো এসিড NRTর মতোই আছে, বোঝা গেছে। সো হাই প্রেশার লো টেম্পারেচারে আদর্শ গ্যাস বাস্তবের মতো আচরণ করে। আর লিখে দিই এখানে যে HPLT-তে আদর্শ গ্যাস বাস্তব এর মতো আচরণ করে। আর LPHT লো প্রেশার হাই টেম্পারেচার, তখন বাস্তব গ্যাস উল্টা, বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করবে। বুঝা গেছে কেন, লো প্রেশারে কি হবে, লো প্রেশারে গ্যাস অণুগুলো দূরে দূরে থাকবে, প্রেশার কম থাকলে আয়তন বড়, হাই টেম্পারেচার থাকলে ছোটাছুটি বেশি হবে, সেক্ষেত্রে আকর্ষণ বল থাকবে না। তাহলে এটা কিন্তু আণবিক গতিতত্ত্বের স্বীকার্যগুলোকে মানে। আচ্ছা, যারা আছো তারা কি বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, যদি এতটুকু বোঝা যায় দেন নেক্সট টপিকের দিকে আমরা যাই। নেক্সট টপিকটা আমার কি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি আমার, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, মাথায় রেখো। এই যে সংশোধিত সমীকরণ সেটাকে আমি বলতেছি কি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। সো ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে আমার কিছু কোশ্চেন্স আসে কিরকম, আমি এতটুকু মুছে দিই। এতটুকু তো বোঝা গেছে, এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট।
ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে, মাথায় থাকবে। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা এখন দেখায় দিব আমরা। বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, লাস্ট থাকবে অ্যামাগা বক্র। আমরা সবার শেষে অ্যামাগা বক্র নিয়ে আলোচনা করব, তারপর আজকে ক্লাস শেষ করব। বাকি অংশগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত এটা দেখি, এতটুকু তো শেষ, এতটুকু মুছে দিচ্ছি। নেক্সট পার্টে যাচ্ছে, আমাদের যেহেতু রিটেন আছে আমরা বুঝায় বুঝায় পড়াইতেছি যাতে হচ্ছে আমাদের সুবিধা হয়। যেমন এই যে সূত্রটা, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখান থেকে কিছু ম্যাথ আসে, যেমন কিরকম, যে 2 গ্রাম হাইড্রোজেনের জন্য নিচের কোনটি সঠিক? ধরো অপশন 1 আছে P প্লাস a/v² v মাইনাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 2RT। 2 নাম্বার হচ্ছে P প্লাস a/v² b মাইনাস v/2RT। 3 নাম্বার ধরো P প্লাস 2a/v² v মাইনাস v ইজ ইকুয়াল টু RT। আর 4 নাম্বার ধরো P প্লাস a/v² v মাইনাস v ইজ ইকুয়াল টু RT। আচ্ছা, যদি এরকম কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমার উত্তর কোনটা হবে বলো তো? এখানে উত্তর কোনটা হতে পারে? প্রসেসটা কি? এই যে n আছে, এই n এর জায়গায় হচ্ছে আমি nটা বসাই দিব। এই গ্রামটাকে w/m সূত্রতে নিয়ে আমি হচ্ছে এটাকে n নিয়ে নেব। কোনটা উত্তর হয়? অ্যান্সার হবে 4 নাম্বারই। কেন? দেখো, এই যে n 2 গ্রাম মানে কি 2/2 ইজ ইকুয়াল টু 1, মূল সংখ্যা 1। তাহলে কি হয় হাইড্রোজেনের জন্য? P প্লাস n² মানে কি 1² সমান 1 হয়, a/v² v মাইনাস v ইজ ইকুয়াল টু RT। এই যে এটা হবে সমীকরণ। আরও কোশ্চেন থাকতে পারে, যেমন আমি আরেকটা কোশ্চেন দেই, যে কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, একটু টাইপের কোশ্চেন হয়। যেমন আমার যদি কোশ্চেনটা হয় যে এটার উত্তর কোনটা হইতে পারে, 7 গ্রাম আছে, তার মানে কত? 7 মানে কত? 7/28, তাহলে কত আসে? 1/4 আসে, 1/4 মোল। 1/4 বসালে কত আসে? 1/4 স্কোয়ার a/v²। তাহলে এখানে পরেরটায় কত হবে? b মাইনাস 1/4 b 1/4 RT। সো একটু ট্রিকি করে দেয়, কীরকম? এটাকে নিচে দিয়ে দেয়। 1/4 স্কোয়ার সমান কত? 1/16। তাহলে 16 a/v² প্লাস v মাইনাস, সরি নট প্লাস, ইটস গুণ, v/4 ইজ ইকুয়াল টু RT/4। সো অ্যান্সার হবে 4 নাম্বারটা। 4 নাম্বারটা এই ক্ষেত্রে অ্যান্সার। ওকে ফাইন। এই টাইপের কিছু নৈবিত্তিক আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অথবা ক্যালকুলেটর ছাড়া যেসব জায়গায় পরীক্ষা দিবা, এইসব নৈবিত্তিক জেম বলা চলে, এগুলো থেকে আমার খুব বেশি টাইপের বেশি কোশ্চেন আসবে। সো মাথায় রাখো, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। ফাইনালি আমার যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে অ্যামাগা বক্র। একটু ভালোভাবে বুঝাই দেবো অ্যামাগা বক্র, যেহেতু তোমাদের রিটেন আছে, অ্যামাগা বক্র থেকে রিটেনে আসতে পারে। আমি বারবার বলতেছি, গত 2 বছর ফার্স্ট পরিবেশ রসায়ন থেকে কোশ্চেন আসে নাই, এবার পরিবেশ রসায়ন দিয়ে কোশ্চেন আসার পসিবিলিটি খুব খুব বেশি। আচ্ছা, আমার লাস্ট যে টপিকটা, এটা হচ্ছে একটু ভালোভাবে বুঝাবো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা যেখানে কি কি আছে। অ্যামাগা বক্র, অ্যামাগা বক্রতে আমার হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক, বাস্তব গ্যাস মানে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে বাস্তব গ্যাসের কতটুকু বিচ্যুতি হয়। অ্যামাগা বক্র কি দেখায়? যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের কতটুকু বিচ্যুতি হয়, বাস্তব গ্যাসের বিচ্যুতি। এই জিনিসটা দেখায় কে? এই জিনিসটা দেখা হচ্ছে অ্যামাগা বক্র। সো অ্যামাগা বক্রেতে আমার কি হয় দেখো, জেড থাকে, জেডকে আমরা কি বলি? সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, যেটার মান আদর্শ গ্যাসের জন্য 1, আদর্শ গ্যাসের জন্য 1, জেড এর মান 1। আর জেড সমান সমান কি? জেড সমান সমান হচ্ছে PV/nRT, যেখানে n হচ্ছে 1 মোল, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের জন্য জেড হচ্ছে PV/nRT। যেমন অ্যামাগা বক্রটা আমার কীরকম হয়, যদি লেখচিত্র আঁকি, জেড বনাম পি লেখচিত্র, জেড বনাম পি, সেম একই কথা। জেড যেহেতু শুরুতে আছে, তার জন্য কি হবে? তার জন্য আমার হবে হচ্ছে এটা y অক্ষে, এটা x অক্ষে, এটা y, এটা x, এই অক্ষে জেড, এই অক্ষে পি। জেড মানে কি? PV/RT। এখন একটা জিনিস খেয়াল করো, nRTর মানের কোনো চেঞ্জ হবে না। আমি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় করি, এই মানটা সেম। বাস্তব গ্যাসের জন্য চেঞ্জ হয় কি? পি চেঞ্জ হয়, ভি চেঞ্জ হয়। সো পি ভি এর সাথে মেইনলি পিভি চেঞ্জেবল ভ্যারিয়েবল, এটা
এর সাথে পি এর সম্পর্ক আমরা এইরকম লেখচিত্র আগেও করছি না, পিভি বনাম পি, সেটা কি ছিল, পি অক্ষের সমান্তরাল। সো এখানেও এরকম হয়। ক্লিয়ার? এখন এটা তো আদর্শ গ্যাস, যেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 1। বাস্তবের জন্য কি হয়? এখন আমরা যদি বাস্তব গ্যাসের জন্য দেখি, যদি আমরা এখানে বাস্তব গ্যাসের জন্য দেখি, বাস্তব গ্যাসের জন্য কিরকম হবে, এই পার্টটা একটু মুছে দিলাম। যদি এই পার্টটা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা হচ্ছে লিখে রাখো। জেড এর মানটা আমার দুইটার জন্য হতে পারে, একটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, একটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের জন্য জেড এর মান হচ্ছে 1, বাস্তব গ্যাসের জন্য জেড এর মান হইতে পারে দুইটা, জেড এর মান গ্রেটার দেন 1 হইতে পারে, জেড এর মান লেস দেন 1 হইতে পারে। ওকে, সো আমি এখানে বলতেছি জেড সমান সমান হচ্ছে পিভি বাই আর টি। সো জেড এর মান কখন বড় হবে? আমি বলছি এখানে আর টি ফিক্স, চেঞ্জেবল ভ্যারিয়েবলকে পিভি। সো যদি আমার পিভির মানটা বড় হয়ে যায়, আচ্ছা কখন জেড এর মান 1 হবে? যখন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই যে আদর্শ গ্যাস সমীকরণ, পিভি আর এনআরটি সমান হলে কি হবে? জেড এর মান 1 হবে। এখন যদি কোনো কারণে পিভির মানটা একটু বড় হয়ে যায়, তখন কি হবে? যদি পিভি গ্রেটার দেন এনআরটি হয়ে যায়, তখন সেটা কি হবে? জেড এর মান 1 হয়ে যাবে, গ্রেটার দেন 1। সো জেড এর মান গ্রেটার দেন 1 তখনই হবে যখন পিভির মানটা এনআরটির চেয়ে বড়। যখন এই পিভির ভ্যালুটা, মনে করো এটার মান 10 থাকলে তখন সেটা কি 1 হবে, বাট কোনো কারণে এটা যদি 11 হয়ে যায় উপরের মানটা, তখন কি হবে? বড় হবে। সো পিভির মানটা যখন বড় হবে তখন জেড এর মানটা 1 থেকে বড় হয়। আবার যখন পিভি লেস দেন এনআরটি হয় তখন সেটা জেড এর মান 1 থেকে ছোট হয়। যখন পিভি গ্রেটার দেন এনআরটি মানে জেড এর মান গ্রেটার দেন 1, তখন গ্যাসের বিকর্ষণ বেশি, আন্তঃনবিক বিকর্ষণ বেশি, আর কি গ্যাস প্রসারিত হবে, গ্যাস প্রসারিত হবে। আবার যখন কম তখন গ্যাসের আকর্ষণ বেশি, আন্তঃনবিক আকর্ষণ বেশি, গ্যাস কি হবে? সংকুচিত হবে। এই জিনিসটা একটু বুঝাই যে গ্যাসের বিকর্ষণ বেশি আর গ্যাস প্রসারিত হবে মানে কি। আমার চেঞ্জ কে হয়? পিভি চেঞ্জ হয়। পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকার কথা, বয়েলের সূত্র অনুযায়ী জানি পিভি সমান কনস্ট্যান্ট থাকার কথা। মানে যদি কে এর মানটা 20 হয়, পি 1 এটিএম করলে ভি 20 হওয়ার কথা, যেটা 20 থাকার কথা। 2 করলে 10 হওয়ার কথা 20, বাট বাস্তবে সেটা হয় না। কিন্তু বাস্তব গ্যাসে কি হবে? 1 × 20, এটা ধরো প্রথমে ঠিক ছিল। যখন 2 এটিএম করবো তখন এটা হচ্ছে 9.5 হয়ে গেছে ধরো, তাহলে কত হয়? 19। কমে গেছে, তাহলে পিভির ভ্যালুটা কমে গেছে না? কমে গেলে যখন পিভির ভ্যালুটা কমে যাবে তখন জেড লেস দেন 1, কিন্তু যখন বেশি হবে, মনে করো 10.5, মানটা হয়ে গেছে 21, তাই তো? তখন কি হবে? সেটা হবে জেড গ্রেটার দেন 1। এখন একটা জিনিস খেয়াল করো, গ্যাসের আয়তন হওয়ার কথা ছিল 10, বাট কিছুটা বাড়ছে আয়তন, তাই না? কত হয়েছে? 10.5 হয়েছে, কিছুটা আয়তন বাড়ছে। সো গ্যাস প্রসারিত হবে, কিছু আয়তন বাড়লে গ্যাস প্রসারিত হয়, এই যে গ্যাসটা প্রসারিত হয়েছে। এবং গ্যাসের বিকর্ষণ বেশি। কেন বিকর্ষণ বেশি? তুমি চিন্তা করো, দুইটা চুম্বক আছে, দুইটা চুম্বককে আমি কাছে আনার চেষ্টা করতেছি। এখন এই দুইটা চুম্বক এতটা বেশি বিকর্ষী, কাছে আনার চেষ্টা করলে চুম্বকটা অনেক দূরে চলে যায়, প্রসারিত হয়ে যায়। এবং দুইটা চুম্বক কাছে আনতেছে, অনেক শক্তিশালী চুম্বক দূরে চলে গেছে। সেম কাজটা এখানেও হয়, ওদের গ্যাস অণুর মাঝখানে বিকর্ষণ বেশি থাকে, যখন তুমি চাপ দিয়ে কাছে আনার চেষ্টা করবে তখন প্রসারিত হয়ে যায়। সো এই জিনিসটা হয়, গ্যাসের বিকর্ষণ বেশি হওয়াতে গ্যাসটাকে চাপ দিয়ে, এই যে চাপ বাড়াইছি, 1 থেকে 2 এটিএম করছি, তখন যতটুকু আয়তন হওয়ার কথা ছিল ততটুকু না হয়ে কিছুটা প্রসারিত হয়েছে, এই যে প্রসারিত হয়েছে। আবার যদি আমার এই কনস্ট্যান্ট একটু কম হয়, যেমন আগের মধ্যে ধরো 9.5 হয়ে গেছে, তখন হয়ে গেছে ভ্যালুটা 19, পিভির মান লেস দেন এনআরটি, তখন কি হয়েছে? গ্যাস অণুর মাঝে মানে আকর্ষণ বেশি। ধরো দুইটা জিনিস, আকর্ষণ খুব ভালো, যখন তুমি প্রেসার দিছো তখন কাছাকাছি চলে আসবে যদি আকর্ষণ বেশি থাকে, আর যদি কাছাকাছি চলে আসে তার মানে সংকুচিত হয়েছে। একটা জিনিস ধরো, এটার মধ্যকার যে অণু বা পরমাণু আছে তার মধ্যকার আকর্ষণ বল বেশি, প্রেসার দিছো সংকুচিত হয়ে গেছে। ক্লিয়ার? সো যার আকর্ষণ বেশি সে সংকুচিত হবে। আকর্ষণ বেশি বিধায় চাপ দেওয়াতে আয়তন 10 হওয়ার কথা ছিল, কনস্ট্যান্ট রাখতে কিন্তু 10 হওয়ার কথা ছিল, বাট একটু কমে গেছে, সংকুচিত হয়েছে, এই সেই সংকোচন। বোঝা গেছে এটা? এবার আমরা আগের জায়গায় চলে আসি, অ্যামাগা বক্রতে। এগুলো তো গেল। অ্যামাগা বক্রতে এটা হচ্ছে হাইড্রোজেনের গ্রাফটা এরকম হয়, হিলিয়ামের গ্রাফটা এরকম হয়, আর বাদ বাকি গ্যাসের গ্রাফ এরকম হয়, বাদ বাকি গ্যাসের গ্রাফ। সো
একটা জিনিস খেয়াল করো, এখানে যে বিচ্যুতিটা হয়েছে জেড এর মান উপরে চলে গেছে। সো হাইড্রোজেন ও হিলিয়ামের বেলায় জেড গ্রেটার দেন 1, ঠিক আছে, এদের বেলায় জেড লেস দেন 1, আবার যখন এখানে ছিল এখানে আবার জেড গ্রেটার দেন 1। সো একটা জিনিস খেয়াল করো, হাইড্রোজেন ও হিলিয়াম সর্বদা ধনাত্মক বিচ্যুতি দেয়। হিলিয়াম সর্বদা ধনাত্মক বিচ্যুতি দেয়। হাইড্রোজেন ও হিলিয়াম সর্বদা ধনাত্মক বিচ্যুতি দেয়, মাথায় রেখো। কেন ধনাত্মক বিচ্যুতি দেয় সর্বদা? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসতে পারে যে হাইড্রোজেন ও হিলিয়াম কেন ধনাত্মক পজিটিভ ডেভিয়েশন দেয়, কেন? এটা মুছে দিলাম, কারণ সমস্যা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও, যদি সমস্যা না থাকে আমরা হচ্ছে আগাই পরবর্তীতে যে কেন সবসময় ধনাত্মক ডেভিয়েশন দেয়, কেন সবসময় ধনাত্মক আসে মানটা। ধনাত্মক আসার মেইন একটা রিজন কি, এটার মেইন কারণ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম। আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম, নাই বললেই চলে, নাই বললেই চলে। সো কিরকম, আমার সূত্র হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওই কোশ্চেনের নিচে তোমরা এগুলো অ্যান্সার করে দিও। যেহেতু এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, বলছে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই বললেই চলে, তার মানে কি যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার মান টেন্স টু জিরো, নাই, তাহলে কি হয়? সো পি প্লাস জিরো ভি মাইনাস এন ভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে কত হয়? পি ভি মাইনাস এন ভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি মাইনাস পি এন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি সমান কত? এনআরটি প্লাস এন পিভি। ক্লিয়ার? সো এই কারণে হচ্ছে সবসময় ধনাত্মক ডেভিয়েশন হয়। এই ইকুয়েশনটা, এটার মানে কি দেখো তো, এইটার মানে কি বোঝায়? আমরা কি জানতাম আদর্শ গ্যাস মানে কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই না? সো এর এক্সট্রা একটা মান যোগ হচ্ছে, তার মানে কি এই পাশ আর এই পাশের মান তো সমান, ওর মান 10 হইলে মনে করো ওর 8 আর ওর 2। সো পিভি এর মানটা কিন্তু এনআরটির চেয়ে বড়, এনআরটির চেয়ে সবসময় বড় হয়। ক্লিয়ার? সো যদি কখনো ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে যে হাইড্রোজেন ও হিলিয়াম সর্বদা ধনাত্মক বিচ্যুতি কেন দেয়, 1 মার্কের কোশ্চেন আসবে হয়তো, এই জিনিসটা লিখে ফেলবো, খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটও লাগবে না, লিখে ফেলবো এক টান দিয়ে। সো রিজন কি? আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম, আর নাই বললেই চলে। সো এই কারণে হচ্ছে পিভি গ্রেটার দেন এনআরটি হয়ে যায়। সো আলটিমেটলি সবসময় ধনাত্মক বিচ্যুতি দেয়। এবং অন্যান্য যে গ্যাস আছে, অন্যান্য গ্যাসগুলো কি হয়, এটা তো আদর্শ ইয়ার জন্য হাইড্রোজেন ও হিলিয়াম, অন্যান্য গ্যাসগুলো বাদবাকি যা গ্যাস আছে, অন্যান্য গ্যাসসমূহ লো প্রেসারে ঋণাত্মক বিচ্যুতি দেয়, ঋণাত্মক। এবং হাই প্রেসারে কি দেয়? ধনাত্মক বিচ্যুতি। কিরকম দেখো, বাদ বাকি যে গ্যাসগুলো ছিল, প্রেসার তো এদিকে কম, এখানে 1 atm 2 3 4, এদিকে তো কম প্রেসারের অঞ্চল, তাই না? যখন কম প্রেসার ছিল অন্যান্য গ্যাসগুলো কি হয়েছে? প্রথমে আয়তন কমে গেছে। যখন মানে সব পি আর ভি, এই যে এটা চেঞ্জ হচ্ছে, যখন হাই প্রেসার অঞ্চলে চলে গেছি ধনাত্মক দিকে চলে যাচ্ছে। সো লো প্রেসারে ঋণাত্মক বিচ্যুতি দেয়, হাই প্রেসারে ধনাত্মক বিচ্যুতি দেয়। এটা হচ্ছে বাকি গ্যাসগুলো। সো এখান থেকে এই টাইপের কোশ্চেন আসে, কিছু নৈবিত্তিক আসে। নৈবিত্তিক কীরকম আসবে? ধরো অবজেক্টিভস আসবে এরকম, এতটুকু হলে মুছে দিলাম, এই পার্টটা মুছে দিলাম। কীরকম অবজেক্টিভস আসবে একটু মাথায় রেখো। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম নৈবিত্তিক আসবে, নিচের কোনটির বিচ্যুতি বেশি? নিচের কোনটির বিচ্যুতি বেশি? 1 মনে করো নাইট্রোজেন, 2 মনে করো হাইড্রোজেন, 3 মনে করো অ্যামোনিয়া, 4 মনে করো মিথেন। এইসব প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে যার আণবিক ভর বেশি তার বিচ্যুতিও বেশি, তার বিচ্যুতি বেশি।
যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এই টাইপের এই কোশ্চেনটা আইসেই পড়তে পারে। সো উত্তর কোনটা? নাইট্রোজেনের আণবিক ভর কত? 28, হাইড্রোজেন কত? 2, অ্যামোনিয়া কত? 17, মিথেন কত? 16। উত্তর হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। যারা প্রথম থেকে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটা তোমাদের জন্যই আর কি। সো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো একদিন।